আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। এসি সিরিজ রেজোন্যান্সে অন্য আরও একটি লেকচারে আপনাদের স্বাগতম। এর আগের লেকচারে এসি সিরিজ রেজোন্যান্সের আমরা দুটো ম্যাথ নিয়ে আলোচনা করেছি। তার আগের লেকচারে আমরা বেসিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের এসি সিরিজ রেজোন্যান্সের 3 নম্বর লেকচার। আমরা আজকেও বেশ কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের ম্যাথগুলো আমরা রেজোন্যান্স বুক থেকে নিয়ে আলোচনা করব। তো এখন আমার সামনে আপনারা 3 নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছেন পর্দায়। 3 নম্বর ম্যাথে কি বলছে, নিম্নের সার্কিটের সর্বোচ্চ 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে আরএলসি এর মান নির্ণয় করো। বলতেছে এই যে একটা সার্কিট, এই সার্কিটটার মধ্যে দিয়ে 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু এখানে একটা ক্লু দিছে কি যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়। দেখুন, সর্বোচ্চ এত কারেন্ট প্রবাহিত হয়। তো সর্বোচ্চ কারেন্ট কখন প্রবাহিত হয় এসি সিরিজ সার্কিটের মধ্যে? যখন রেজোন্যান্স সংঘটিত হয়। তো আমরা রেজোন্যান্সের বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম যে এসি সিরিজ সার্কিটের রেজোন্যান্সের বৈশিষ্ট্য কি। তো সেখানে তো আমরা 4টা পয়েন্ট করছিলাম। 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল যে এর মধ্যে দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়। তো সর্বোচ্চ কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে, তার মানে আমরা জানতেছি যে কি এটা একটা রেজোন্যান্স সার্কিট হবে। তো এইখান থেকে আমরা আরএলসি নির্ণয় করব। তো চলুন আমরা এই ম্যাথটা খাতার মধ্যে করে নিই। তো এই হচ্ছে সার্কিটটা। এইখান থেকে আমার আই দেয়া আছে আর আরএলসি নির্ণয় করতে হবে। তো এইখানে দেখুন, সার্কিটটা কিন্তু একটা সিরিজ সার্কিট। আরেকটা জিনিস এখানে দেখতেছি যে এইখানে তারা এই এল এবং আর এইটা একটা কয়েল দিয়েছে, অর্থাৎ এটা কি একটা, এটা একটা কয়েল। তো কয়েলের মধ্যে কি থাকে, একটা ইন্ডাক্টর থাকে, রেজিস্টর দুটাই থাকে। তো এবং কয়েলটা ইন্ডাকটিভ সার্কিট হয়। তো এই যে কয়েল, এই কয়েলের আর এর ভ্যালু, এল এর ভ্যালু আর এইখানের যে ক্যাপাসিটরটা আছে সেটার সি ভ্যালু নির্ণয় করতে হবে। তো চলুন আমরা ম্যাথটা সলভ করি। তো দেখুন, এইখানে ক্যাপাসিটরের মধ্যে ড্রপ দিয়ে দিছে, অর্থাৎ ভিসি, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ড্রপ হয় 175 ভোল্ট। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ ড্রপ হয় 175। ভিসি সমান সমান আমরা কি জানি, আই এক্সি। ক্যাপাসিটরের ড্রপ নির্ণয় করব। আর আইসি এর মধ্যে দিয়ে কারেন্ট কি সমান, কেননা এটা সিরিজ সার্কিট। তাহলে দেখুন তো, ভিসি কত 175, আই হচ্ছে কত 1.5। তাহলে এইখান থেকে এক্সি নির্ণয় করতে পারবো। তাহলে এক্সি কত আসে দেখি, 116.66 ওহম আসলো। এটা কি আসলো, এক্সি আসলো। তো এই যে এক্সি আসলো, এই এক্সি থেকে তো আমরা এটা নির্ণয় করতে পারি। দেখুন তো, এক্সি থেকে সি নির্ণয় করতে পারি কিভাবে, 1/2 সি। এফ কত দেওয়া আছে, 50 হার্জ দেওয়া আছে, 2 পাই, অর্থাৎ সি সমান সমান আসবে 1/2 গুণন 3.14 গুণন 50 গুণন এক্সি কত পাইলাম, 116.66। তাহলে এটা আমরা পাবো কি, ক্যাপাসিটর। ক্যাপাসিটর আসলো 27.29 মাইক্রোফ্যারাড, অর্থাৎ সি পাইলাম। তাহলে এখন লাগবে কি, আর লাগবে আর এল লাগবে। এখন দেখুন তো, কারেন্ট সর্বোচ্চ এর মধ্যে প্রবাহিত হয়। দেখুন, সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, তার মানে এটা একটা রেজোন্যান্স কন্ডিশন, অর্থাৎ রেজোন্যান্স সার্কিট। তো রেজোন্যান্স সার্কিট যদি হয়, তাহলে আমরা কন্ডিশন কি জানি, এক্সি সমান সমান এক্সএল। তাহলে এক্সির ভ্যালু দেওয়া আছে কত, 116.66। তাহলে এখান থেকে কি হচ্ছে, এক্সএল। তাহলে এক্সএল যদি হয়, তাহলে এক্সএল দেখুন, এক্সএল সমান সমান আবার আমরা কি জানি, 2πfL। আর এটা কত, 116.66। তাহলে এই ডাটাগুলো এদিকে আসলে এল সমান সমান আসে এল 0.37 হেনরি। দেখুন, আমাদের এককগুলা কিন্তু অবশ্যই দিতে হবে। এককগুলা না দিয়ে আমরা উত্তর লিখতে পারবো না। আমাদের এককগুলা দেওয়ার পরে উত্তর বসাই দিতে হবে, একক দিয়ে উত্তর দিতে হবে। তাহলে আমরা কি পাইলাম, সি পাইলাম, এল পাইলাম। এখন দরকার হচ্ছে এই আর। তো এই আর, তাহলে দেখুন তো, এইটা আর এইটা যদি সমান হয়, তাহলে এটা আর এটা কাটা যাবে। তো এটা কাটা গেলে সার্কিটটা তাহলে কিরকম থাকবে, তখন সার্কিটটা এরকম একটা রেজিস্টর আর এই একটা রেজিস্টর, অর্থাৎ দুইটা রেজিস্টর আর এটা। কারণ আমরা কি জানি, এটার কাটা যদি যায় তাহলে সার্কিটটা রেজিস্টিভ সার্কিট হয়। এখানে রেজিস্টিভ কয়টা, একটা দুইটা, অর্থাৎ রেজিস্ট্যান্স আছে দুইটা। তাহলে সার্কিটটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, মানে ইউনিটি পিএফ
এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ইন ফেজ অবস্থান করে, তাহলে সার্কিটটা এরকম হয়। তাহলে সার্কিটটা যে এরকম হয় তাহলে টোটাল জেড কত? টোটাল জেডটা আমরা এখানে কারেন্ট জানি, ভোল্টেজ জানি, টোটাল ভোল্টেজ জানি, তাহলে টোটাল জেডও পাবো। জেড সমান সমান টোটাল ভোল্টেজ কত? 75, টোটাল কারেন্ট কত? 1.5, তাহলে আমার আস্তে আস্তে কত? 50 ওহম। এখন দেখুন, তাহলে আমার টোটাল জেড হচ্ছে কত? 50, কিন্তু আমি জানি এটা 25, তাহলে এটা যদি 25 হয় তাহলে এটাও 25 হবে, কেননা সিরিজ। দেখুন, এটা যদি 25 হয় তাহলে এটাও 25 হবে, তাহলে দুইটা মিলেই তো 50, তো দুইটা মিলেই 50, অর্থাৎ জেড সমান সমান আর প্লাস 25, এটা 50, তাহলে আর প্লাস 25 অর্থাৎ আর সমান সমান 25। এই যে এটাও হচ্ছে, এটা ওহম দিয়ে উত্তর। তাহলে একটা উত্তর, দুইটা উত্তর, তিনটা উত্তর আমরা পাইলাম। তাহলে এইখান থেকে আমাদের টিক্সটা কি মাথায় কি রাখতে হবে? মাথায় এটা রাখতে হবে যে এইখানে কারেন্ট ম্যাক্সিমাম, কারেন্ট ম্যাক্সিমাম মানে হচ্ছে যে এটা রেজোন্যান্স কন্ডিশনে আছে। এবার দেখি এর পরের ম্যাথ, 4 নম্বর ম্যাথটা দেখুন। বলছে এক্স এর মান কোন ধরনের রিঅ্যাকট্যান্স হলে পাওয়ার ফ্যাক্টর, দেখুন পিএফ 0.707 অর্থাৎ ল্যাগিং হবে। তাহলে এক্স এর মান কোন ধরনের রিঅ্যাকট্যান্স হলে, এক্স এর মান দেখুন প্রশ্নে কিন্তু বলে দিছে এক্স এর মান কোন ধরনের রিঅ্যাক্টর, অর্থাৎ এই এক্সটা হচ্ছে টোটাল এক্স, এখানে এক্স এবং এল আছে। এইখান থেকে এখানে আমাদের টার্গেট থাকবে একটাই, সেটা হচ্ছে আমার পিএফ 0.707 আনতে হবে। এখন এইটা আনতে হলে কত মানের এখানে আমি আর একটা এক্স ইউজ করতে পারবো, অর্থাৎ কি ইউজ করতে পারবো, সেটা ক্যাপাসিটার আরও ইউজ করতে পারবো না ইন্ডাক্টর ইউজ করবো, যাই ইউজ করি না কেন আমার পিএফ 0.707 আনতে হবে। তো 0.707 অবশ্যই সেটার জন্য ল্যাগিং হয়। তো ল্যাগিং আনতে হলে আমার কি ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে এবং টেস্ট করে দেখবো সেটা আসলেই ল্যাগিং আসতেছে কিনা। এত এটা আমার এখন ম্যাথটা করলেই আমরা বুঝতে পারবো এই এক্স এর ভ্যালুটা হয়তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হবে না ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হবে, কি হবে সেটা আমরা করলেই বুঝতে পারবো। তো চলুন আমরা ম্যাথটা খাতায় নেই। এই হচ্ছে আমাদের সার্কিটটা, অর্থাৎ এই এক্স এর ভ্যালু কি হলে সার্কিটটার মধ্যে 0.707 ল্যাগিং হবে পিএফ। তো চলুন করে দেখি ম্যাথটা। এইখানে এটার কোনটা কত আসে দেখি, যে থিটা কস ইনভার্স 0.707 অ্যাঙ্গেল কত আসে দেখে নিই, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি পাইলাম, ওকে। এখন দেখি তো টেন থিটা সমান সমান আমরা কি জানি, টেন থিটা লম্ব ভাগ ভূমি। টেন থিটা কত আসলো 45, তাহলে এখানে 45 ডিগ্রি মানে 1, আর ভূমি আছে কত 10, এটা ভূমি 10। কেন এটা 10 হলো, কারণ হচ্ছে দেখুন এই যে আমাদের ত্রিভুজের যে ভেক্টরটা আছে এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে কি এক্সএল মাইনাস এক্সি, আর পুরোটাই হচ্ছে কি জেড। তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব এটা সমান সমান কি এক্স, তাহলে এক্স হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি, ভূমি হচ্ছে কি 10 আর, অর্থাৎ আর সমান 10, তাহলে এটা হচ্ছে কত 10, 10 45 ডিগ্রি মানে 1, তাহলে লম্ব কি এক্স, এক্স সমান সমান 10, অর্থাৎ এই যে টোটাল যে আসবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ সেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হইতে পারে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হইতে পারে, এটা মূলত টোটালটা অর্থাৎ এক্স অফ টি টোটাল হইতে হবে 10। আচ্ছা, তাহলেই যদি এইখানে 10 আসে তখনই সম্ভব এই ধরনের ল্যাগিং পিএফ আনা। সেটা কিভাবে দেখুন, এই টোটাল এক্স অফ টি অর্থাৎ এই যে আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যাই হোক না কেন, আমি এখনো জানি না যে এটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স না ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, কিন্তু আমি জানতেছি যে এখানে হয় এক্সি মাইনাস এক্সএল অথবা এক্সএল মাইনাস এক্সি। যদি এক্সএল বড় হয় তাহলে এক্সি, অথবা এক্সি যদি বড় হয় তাহলে এক্সএল। তাহলে এটা বিয়োগ এটা করলে যে এক্সটা হবে এই এক্সটা 10 হইতে হবে, তাহলেই সম্ভব পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আলাদা। সেটা কিভাবে সম্ভব, জেড সমান সমান আর প্লাস জে এক্স, তাহলে আর আছে কত 10, যে এখানে এক্স হইতে হবে কত 10,
তাহলে যদি এটা সম্ভব হয়, এইরকম হয়, তাহলেই শুধুমাত্র পিএফ 0.707 আনা সম্ভব। আপনারা ক্যালকুলেটর ফেলান, ক্যালকুলেটর ফেলালেই বুঝতে পারবেন যে এইরকম হলে এটা যদি পোলার ফর্মে করেন তাহলে 45 ডিগ্রি আসবে, আর 45 ডিগ্রি আসলে cos 45 ডিগ্রি মানে 0.707 চলে আসবে। তার মানে আমরা বুঝতেছি যে এইখানে এক্সটা হইতে হবে এত, আর যেহেতু পিএফটা ল্যাগিং, তার মানে এইটা হইতে হবে কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ এটা একটা ইন্ডাকটিভ সার্কিট হইতে হবে, এখানে ক্যাপাসিটরটার মান কম থাকবে। তা আমরা ম্যাথটা করি, ম্যাথটা করলে এই লজিকগুলো আরো ক্লিয়ার হব। তো চলুন দেখি। তো এইটা তো আমরা পাইলাম। এখন এইখানে এক্সেল কত, এটা কি করলাম এটা পরে আসতেছি। আগে এক্সেল কত 2πfl, ওকে। এক্সি কত 1/2πfc। তো এটা এখন ক্যালকুলেশন করি দেখি, যেহেতু এলও দেয়া আছে 120 মিলি হেনরি, সি দেয়া আছে 318 মাইক্রোফ্যারাড, তাহলে মান বসাই। তাহলে দেখুন এখানে এক্সেল আছে কত এত, এক্সি হচ্ছে কত 10। তাহলে আমার কিন্তু এখানে হওয়া হইতে হবে কি, এই দুইটার মধ্যে হইতে হবে 10, এই যে 10 হইতে হবে, এখানে 10 আনতে হবে। যদি এখানে 10 পসিবল আনা হয় তাহলেই শুধুমাত্র আমি এই ধরনের ল্যাগিং পিএফ আনতে পারবো, এবং সেটা অবশ্যই এক্সেল বড় হইতে হবে। তাহলে এক্সেল বড়, দেখুন এখানে এক্সেল কিন্তু বড়ই আছে, এই যে এক্সেল বড় এক্সি ছোট, তাহলে এইটার থেকে এটা যদি বিয়োগ দেই তাহলে আসে কত দেখুন তো, এক্সেল মাইনাস এক্সি, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ দেই তাহলে আসে 27.7। কিন্তু 27.7 সমান সমান যে এই যে এটার থেকে পার্থক্য, অর্থাৎ এটা থেকে পার্থক্য এক প্রকার এক্স। তো এই যে এক্সটা আসতেছে কত 27.7, তাহলে এখানে হবে কত 27.7। এখন যদি এখানে 27.7 বসাই তাহলে তো পিএফ অন্য ধরনের আসবে, পিএফটা ল্যাগিং আসবে কিন্তু অন্য ধরনের পিএফ আসবে, এখানে আমার 0.707 আসবে না। তাহলে 0.707 আনতে হলে এইখানে আমাকে অবশ্যই 10 হইতে হবে, অর্থাৎ এই যে এক্স এর ভ্যালুটা 10 হইতে হবে, এই যে 10 হইতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 10 হইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে এই যে 27.7 থেকে আমাকে এখানে 10 যদি রাখি তাহলে বাকি কত 17.7 বাদ দিতে হবে। তাহলে 17.7 কি লাগালে 17.7 রিঅ্যাক্ট্যান্স বাদ যাবে সেটা এখন ভাবতে হবে। তাহলে এখানে 10 আনতে গেলে এখানে 17.7 আমাকে বাদ দিতে হবে, তাহলে 17.7 আমি বাদ দিয়ে কি হয় সেটা আমি দেখব। তাহলে দেখুন আমার এক্স এল এটা এখানে বসাই কত 27.7 প্লাস এই এক্সটা বাইর করব, তাহলে এটা x1 দিলাম আর এটা দিলাম x2। তো এই যে x1, এই x1 বা এই যে xt, এটা xt দিলাম, তো এই xt কত 10 আছে, আর এটা কত 27.27, কেননা xt আমার 10 হইতে হবে, এখানে 10 হইতে হবে, আমার কন্ডিশনে বলাই আছে এই 1 হলে ওই কন্ডিশনে আমার এখানে 10 আসে, তাহলে এটা 10 হচ্ছে প্লাস x2, তাহলে x2 সমান সমান মাইনাস 17.7 হচ্ছে। তাহলে মাইনাস করতে হবে, দেখুন মাইনাস করলে কখন সম্ভব, মাইনাস হলে এই যে দেখুন এক্সেল মাইনাস এক্সি, তার মানে আমার রিঅ্যাক্ট্যান্সটা অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এই যে টোটাল রিঅ্যাক্ট্যান্স থেকে আমার 17.7 বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দেওয়া তখনই সম্ভব যদি এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হয়, তার মানে এই জিনিসটা সম্পূর্ণ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হইতে হবে। যদি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হয় তাহলেই শুধুমাত্র এই যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বাদ দিলে, অর্থাৎ 27 থেকে 17 - 7 দিলে বাকি থাকে কত 10, বাকি যে 10টা থাকতেছে তাও কিন্তু সেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থাকতেছে, কারণ এটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এক্সেল বড়, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বাদ দিছি এক্সেল থেকে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে বাদ দেওয়ার পরে যেটা আসছে সেটা এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সেই, এই যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সেই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে 17 - 7 বাদ দিলে থাকে 10, সেই 10টাও থাকে কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স মানে কি ল্যাগিং, তাহলে এখন পিএফটা আমার ল্যাগিং আসতেছে। তাহলে দেখুন এইখান থেকে যে এক্স এর 2টা অর্থাৎ -17.7 যদি আমি আরো বাদ দিতে পারি তাহলে ওই সার্কিটটা থেকে আমি পাওয়ার ফ্যাক্টর
এটা আনতে পারতেছি, অর্থাৎ এখানে 10 আনতে পারতেছি, আর 10 আনতে পারতেছি মানে আমি পিএফ এটা নিয়ে আসতে পারতেছি। আর এটা আমার বাদ দেওয়া তখনই পসিবল যখন আমি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সংযোগ করব। তো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমি সংযোগ করব, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কিভাবে সংযোগ করব? সিরিজে সংযোগ করব। তাহলে দেখুন এইটার সঙ্গে আমার কমাইতে গেলে আরেকটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সংযোগ করতে হচ্ছে। এই যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, যার এখানে ক্যাপাসিটর লাগবে, যার রিঅ্যাকট্যান্স হচ্ছে কত? 17.7। আর ওর যদি ক্যাপাসিটরটা করি, তাহলে ওর যদি ক্যাপাসিটর নির্ণয় করি, তাহলে এইরকম হবে। দেখুন আমরা এইখানে লিখি যে 17.7 অর্থাৎ এক্সি 1/2πfc। তাহলে এইখান থেকে আমি ক্যাপাসিটরটা নির্ণয় করতে পারবো। তাহলে এই পরিমাণের ক্যাপাসিটর এখানে যদি আমি সংযোগ করি, তাহলেই সার্কিটটা শুধুমাত্র এই যে 0.707 ল্যাগিং পিএফ আনা পসিবল। তাহলে উত্তর হবে আমার কোনটা? এইটা। অথবা উত্তর আমরা সি লিখেও দিতে পারি যে এত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যদি আমরা সংযোগ করি তাহলে। কিন্তু প্রশ্নের মধ্যে এক্স এর কথা বলা আছে, অর্থাৎ কি পরিমাণে এক্স, তার মানে আমার উত্তর হবে এইটা। অর্থাৎ এই পরিমাণ যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আমি যদি সিরিজে সংযোগ করি সার্কিটটার মধ্যে, তাহলেই সার্কিটটা এই 10 আসবে। আর যদি 10 আসে তাহলেই সম্ভব 0.707 পিএফ নিয়ে আসা, সেটা অবশ্যই ল্যাগিং হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য উত্তর। 7 নাম্বার ম্যাথটা দেখুন।